হচ্ছে তুমি আগে চিকন ছিলা 6 মাসে কেন মোটা হচ্ছ, এগুলো তাদেরকে অ্যাড্রেস করতে হবে। অর্থাৎ তাদেরকে মানুষের কাছে যেতে হলে তাদের সততার পরীক্ষা দিয়ে যেতে হবে। আমি বলছি ও মানুষ জিজ্ঞেস করবো ওই মিয়া পেশা কি, এই যে ইলেকশনে এত টাকা খরচ করতেছো পেশা কি, এই প্রশ্নটা অর্থাৎ প্রান্তিক মানুষেরও কিন্তু দায় আছে। এবং ওই প্রশ্ন যদি করার মন মানসিকতায় উদ্দীপিত হয়, আমার মনে হয় বড় দলগুলো প্রার্থী দিতেও চিন্তা ভাবনা করবে এবং বড় দলগুলো আমার মনে হয় এবার প্রার্থী দিতে ভুল করবে না। গতানুগতিক মার্কার থেকে অন্তত 30-40% মানুষ বেরিয়ে এসেছে, এটি একটি গুড সাইন পলিটিক্সে, বাংলাদেশের জন্য গুড সাইন। দলের ব্যাপারে যে প্রশ্নটা আসছে, একটা চয়েসের মানুষের দরকার। আপনি প্রশ্ন করতে পারেন যে এই এতগুলো টাকা খরচ করছো তুমি দাও, কিন্তু নতুন দল হয়েছে এটা অপরাধ না। মানুষের চয়েস তো হাসিনা যখন চলে গেছে, আওয়ামী লীগ যখন গণ হয়ে গেছে, যখন পতিত স্বৈরাচার হয়েছে, এখন আমার এখানে ভ্যাকুয়াম তৈরি হয়েছে। আমি তো এখন মনে করি যে বিরোধী দল কে হবে এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজাখুঁজি দরকার হচ্ছে। সুতরাং নতুন দল দরকার আছে। আমি মনে করি আরো 100টা দল আসা দরকার, মানুষের চয়েস যাতে সামনে থাকে। অর্থাৎ আমার চয়েস থাকবে ABCDE, আগে যে চয়েস ছিল না। সুতরাং এটা নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন বা 10টা ওপিনিয়ন থাকবে। আমার ওপিনিয়ন যে পৃথিবী নিবে তা তো না, কিন্তু আমার ওপিনিয়নটা অধিকাংশ মানুষ নিচ্ছে কিনা সেটা বড় কথা। তো সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের যেমন আমি বলি আমার দল আমি ছোট্ট একটা ঠিক আছে প্রতিনিধিত্ব করি, বাট আমি গুড ফিল করি অ্যাজ এ লয়ার হিসেবে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে আমি কথা বলতে আমি গুড ফিল করি। আমার রাজনৈতিক ইতিহাস পলাশ চৌধুরী কিন্তু অনেক জানে। আমি গ্রাসরুট থেকে পলিটিক্স করা, একদম প্রান্তিক থেকে পলিটিক্স করা। আমি এগুলার একদম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমি দেখেছি যে পলিটিক্যাল পার্টিগুলার ব্যর্থতা সফলতা। আপনি উপর থেকে নাজিল হয় নেতা, উপর থেকে নেতা বাতিল হয়। অর্থাৎ এই বন্দোবস্তের বাইরে আমাদের একটা করতে হবে। আমরা বিদেশি নির্ভর, ভারতের কাছে সবাই যে আমরা নাকে খত দিয়ে আসি, বলি যে তোমার কথা সব ঠিক থাকবে, তোমার মতো করে দেশ চলবে, সুতরাং আমার কে তুমি সাপোর্ট করো। এই জিনিস থেকে বেরিয়ে আসো। নতুন দল আজকে যে 2টি ঘোষণা দিয়েছে আমার খুব ভালো লেগেছে। ভাই পরিবারতন্ত্র টোটালি কলাপস, এটা বাদ দিতে হবে। সেকেন্ড কথা হলো আমরা মানুষকে সম্মান দিতে হবে, মানুষকে এই ম্যান্ডেটকে সম্মান দিতে হবে, সিটিজেনের ম্যান্ডেটকে সম্মান দিতে হবে। রেদার আমি ওই পাশের দেশের গিয়ে আমি তাদের ম্যান্ডেটের চেয়ে। সুতরাং পরিবারতন্ত্র মাহফুজ উপদেষ্টা থাকতে পারে না, তার ভাইকে রাখছে। আপনি খেয়াল করছেন মাহফুজ থাকতে পারে না, মাহফুজের ভাইকে রাখছে, প্রতিনিধি ওখানে থাকা রাখছে তো, যে আমি নাই, আমি উপদেষ্টা, আমার ভাই থাকবে। এই ডেফিনিশনটা আমি বলি দিই, ডিফাইনটা। যদি মাহফুজের ক্যাপাসিটিতে সে যদি ওখানে ইন করে, আর যদি সে তার ক্যাপাসিটিতে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে থেকে আসে, তাহলে তো আপত্তি নাই। পরিবারের কেউ রাজনীতি করতে পারবে না এটা তো না। পরিবারতন্ত্র ডাজন্ট মিন দ্যাট সে করতে পারবে না, সে তার ক্যাপাসিটিতে আসবে। অর্থাৎ অনলি শুধু বাবা চাচা খালুর ক্যাপাসিটিতে, তার কন্ট্রিবিউশন নাই, সে যদি আসে তখনই এটা ডিফাইন হয় পরিবারতন্ত্র। তার কোনো কন্ট্রিবিউশন নাই, তার দাদার কারণে এসছে, তার খালুর কারণে এসছে, তার মামুর বাবার কারণে এসছে। আমরা বলতেছি আমি এটা বলতেছি, যদি যেমন ধরুন আজকে যদি নতুন দল যারা এসছে, নতুন দল যারা কথা বলতেছে, তারা আগের দলগুলোর অনেক কথাবার্তা বলতেছে, টাকা পয়সার কথা বলতেছে, তাহলে তোমার ব্যাপারে তো প্রশ্ন হয়েছে যে ভাই তুমি এই টাকাটা কোথায় পেলা, তোমার গায়ে চর্বি কেন হচ্ছে, তুমি আগে চিকন ছিলা 6 মাসে কেন মোটা হচ্ছ, এগুলো তাদেরকে অ্যাড্রেস করতে হবে। অর্থাৎ তাদেরকে মানুষের কাছে যেতে হলে তাদের সততার পরীক্ষা দিয়ে যেতে হবে। আমি বলছি ও মানুষ জিজ্ঞেস করবো ওই মিয়া পেশা কি, এই যে ইলেকশনে এত টাকা খরচ করতেছো পেশা কি, এই প্রশ্নটা। অর্থাৎ প্রান্তিক মানুষেরও কিন্তু দায় আছে। শুধু আমরা শুধু মানুষ টাকা পেলে জিজ্ঞেস করে না, মানুষ মানে প্রান্তিক মানুষের দায় আছে কি জানেন? আমরা গতানুগতিক ভোট দিয়ে গেছি, চায়ের দোকানে চা খেয়ে, একটা কম্বল দিয়ে, একটা গায়ের চাদর দিয়ে, একটা সাধারণ একটা শাড়ি নিয়ে, একটা লুঙ্গি নিয়ে, এই বন্দোবস্ত থেকে মানুষকেও বেরিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি ভালো একটা ফল খেতে চাচ্ছেন, আপনি গাছের গোড়ায় পানি দিবেন না, একজন রোপণ করছে, আপনি যত্ন করবেন না, ওই গাছ থেকে গুল্ম সরাবেন না, তা হবে না। মানুষ যদি এবার প্রশ্ন করে ওই মিয়া পেশা কি, আপনি এই স্লোগানটা পপুলার করেন। গ্রামে গঞ্জে যদি মানুষ প্রার্থীদেরকে এই কথা বলে এবং কি করছেন আপনার অতীত জীবনে, আপনি কিভাবে কি চলাফেরা করছেন, আপনি ওইটার আমলনামা আমাদেরকে দেন। 10টা হিসাব যদি মানুষ নেয় গ্রামে গঞ্জে, যারা এখন ভোট চাইতে যাচ্ছে নতুন পাঞ্জাবি পরে, একদম দবদবে একদম নতুন টাকা নিয়ে, তাদেরকে এই প্রশ্নবাণে যদি জর্জরিত করা হয়, আমি মনে করি গতানুগতিক রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমি মনে করি নতুন বন্দোবস্তের দিকে মানুষ যাবে। আমি মনে করি যে এই বন্দোবস্তে 53 ইয়ার্স মানুষ নিষ্পেষিত ছিল এবং তাদের অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে, তাদের কোনো কথা কোনোখানে অ্যাড্রেস হতো না। অর্থাৎ জনগণ যে সকল ক্ষমতার উৎস এবং জনগণ যে এই দেশের মালিক, সেটির থেকে আমরা অনেক দূরে, আমরা ইভেন এই বোধও নেই আমাদের। সুতরাং মানুষকে ভূমিকা রাখতে হবে। সোজাসুজি কথা আমি শেষ করে দিচ্ছি। অর্থাৎ মানুষ যে প্রশ্ন করা শুরু করেছে, মানুষ যে এজিটেশন শুরু করেছে, এবং প্রান্তিক মানুষগুলো যদি ভোটের মাঠে ওই মিয়া তোমার
পেশা কি, এই প্রশ্ন যদি করার প্র্যাকটিস করে এবং ওই প্রশ্ন যদি করার মন মানসিকতায় উদ্দীপিত হয়, আমার মনে হয় বড় দলগুলো প্রার্থী দিতেও চিন্তা ভাবনা করবে এবং বড় দলগুলো আমার মনে হয় এবার প্রার্থী দিতে ভুল করবে না। গতানুগতিক মার্কার থেকে অন্তত 30-40% মানুষ বেরিয়ে এসেছে, এটি একটি গুড সাইন পলিটিক্সে, বাংলাদেশের জন্য গুড সাইন, এবং মানুষ কথা বলতেছে গুড সাইন, প্রশ্ন করতেছে গুড সাইন, এবং প্রশ্নের উত্তরের জন্য মানুষ একটা কম্পালশন তৈরি করতেছে, এটা গুড সাইন। তো সুতরাং আমি মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমি এত হতাশ নই। আমি মনে করি এই 7 মাস গুড এনাফ না, বা গুড এনাফও যদি বিচারটা যদি শুরু করে যায়, আমি তো একটা স্লোগান দেওয়ার চেষ্টা করতেছি যে ভাই তুমি অন্তত বিচারটা করো। বিচারটা করো এই কারণে, ভাই মুগ্ধর বাবাকে আপনি যদি জিজ্ঞেস করেন আপনি ভোট চান না বিচার চান, অবশ্যই বলবে আমার ছেলেটার বিচার হোক। আপনি ইয়ামিনের কথা ভাবেন, আপনি তারপরে আপনার এই যে সাইদের কথা ভাবেন, এই যে পুড়ে দিছে সাভার, এদের বাবাটার কাছে, আত্মীয় স্বজনের কাছে যে জিজ্ঞেস করেন আপনি কি চান। আমরা যে বারবার বলছি ভোট ভোট ভোট, রাজনৈতিক দলগুলো যদি ওদের বিচারের ব্যাপারে যদি সোচ্চার না হয়, অভিসম্পাদ দিবে তারা, তাদের অভিশাপ লাগবে, এবং মানুষ বলবে যে তোর উপর আল্লাহর, ওই যে আল্লাহর, আমরা নোয়াখালী ভাষা বলি লানত আর গজব, আমাদের নোয়াখালীতে একটা পপুলার কথা আছে, যদি আল্লাহর কাছে এই ফরিয়াদ করে তাহলে কিন্তু উপায় নাই, তাহলে কিন্তু আমাদের নিস্তার নাই, মুক্তি নেই। এগুলোর থেকে বাঁচার জন্য হলো আমি মনে করি পলিটিক্স শুদ্ধ হবে, এবং আমি মনে করি স্বপ্রণোদিত হয়ে, সুমোটো বলি আমরা আইনের ভাষায়, স্বপ্রণোদিত হয়ে সব দল ইউনিট সরকারকে সাপোর্ট করবে এইভাবে পার্টিকুলার পয়েন্ট দিয়ে, আপনি এই জায়গায় ফেল করেছেন, আমার এই 10 জন লোক আছে, এই 10 জন লোক দিয়ে চেষ্টা করুন। এই প্রস্তাবটা আমরা চাচ্ছি, প্লিজ। এই প্রস্তাবটা এখনো আমরা পাইনি, আমরা ফেইলের প্রস্তাব করতেছি, ফেইলের। যেমন রোজার মাসটা স্বস্তির, কিন্তু অনেক পণ্য কিন্তু মানুষ ভালোভাবে কিনতেছে, তুই একটা পণ্য নিয়ে কথা হচ্ছে, কথা হবে, কিন্তু এই স্বস্তি যে আছে রোজার মাসটা, এই সুক্রিয়াটা তো আমরা আদায় করব, এবং এটা ক্রেডিট তো দিতে হবে। এই ক্রেডিট যারা যারা পাবে তাদের তো অন্তত ছোট আকারে হইলেও দিতে হবে আপনার। তো সুতরাং আমি মনে করি যে বড় দলগুলো আছে, এই বড় দলগুলো এই বড় দলগুলোকে সরাসরি ক্ষমতায় তারা অংশগ্রহণ করতে হবে, এবং ক্ষমতা অংশগ্রহণ না করলেও ডিফেক্টো গভর্নমেন্ট, এবং ফেল হইলে তাদেরকে গালি দেয়, এবং ফেল হয়ে তারা যদি পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা যাবে, এই পাহাড়ের জঞ্জাট যেগুলো জমা হবে তাদের জন্য আরো হার্ডল হবে, এখন যদি তারা ভূমিকা না রাখে। ধন্যবাদ।